সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের আয়োজন ভোটের সমীকরণে। এই অনুষ্ঠানে আমরা আলোচনার চেষ্টা করি যে আসছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যে ৩০০ আসন আছে সে কোন আসনের প্রার্থীদের এবং দলগুলোর কি অবস্থান সে বিষয়ে। আজকে আমরা আলোচনা করব খুলনা বিভাগের ৩৭টি আসন নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমার সঙ্গে আছেন বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব এবং স্টাফ রিপোর্টার আসমা আক্তার নুপুর। এছাড়া আমার সঙ্গে যুক্ত আছেন বাংলা ভিশনের যে জেলাগুলোতে যে আমাদের যে প্রতিনিধিগণ আছেন ওনারা যুক্ত আছেন। প্রথমেই আমরা যেতে চাচ্ছি খুলনায়। খুলনায় আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজ আছেন। ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে খুলনায় যে আসনগুলো আছে, খুলনা জেলায় যে 6টা আসন, এই বিষয়ে ওনার যদি একটু সংক্ষেপে যদি আলোকপাত করেন যে কোন দলের কি অবস্থা কোন আসনে। আপনি যদি খুলনা 1 আসন থেকে শুরু করেন, আমরা দেখতে পাচ্ছি যে খুলনা 1 আসনে প্রার্থীর সংখ্যা তো অনেক, 12 জন। ৩৫টি আসন, আসলে খুলনা বিভাগের ৩৬টি আসন। আহ, আর খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি আসনে যদি একটু পেছনের দিকে তাকাই, একটু পেছনে ফিরে যাই, তাহলে 91-এর যে নির্বাচন, সেই নির্বাচন থেকে 2024-এর যে নির্বাচন, এই 8টি সংসদীয় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা যদি একটু আলোকপাত করি তাহলে দেখব যে সেখানে এই 6টি আসনের মধ্যে আহ, অধিকাংশ সময়, বিশেষ করে 91 থেকে 2008 পর্যন্ত, যদিও এর ভিতর দুটি সংসদীয় নির্বাচনে ভোট বর্জন করেছিল বিএনপি এবং জামাত ইসলাম, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি ভালো করেছে, কিন্তু জামাত ইসলাম এই আসনগুলোতে কিন্তু ভালো করেনি। যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় আনতে চাইছি না। বর্তমান যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই 6টি আসনের মধ্যে যদি দেখি, এক আসনে, খুলনার 1 আসনে বিএনপির যে প্রার্থী আমির এজাজ খান, তিনি বিগত কয়েকটি নির্বাচনে সেখানে মূলত ওই আসনটি আওয়ামী লীগ আহ, আহ, বারবারই কিন্তু ওই আসনটিতে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসছে। এখনো পর্যন্ত ওই আসনে বিএনপি নির্বাচিত হতে পারেনি, কারণ ওখানে একটি ভোট ব্যাংক রয়েছে, সেটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। বাট আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতায় ভালো অবস্থানে ছিল আমির এজাজ খান। এবার যদি আমরা ভোটের হিসাব যদি একটু করি, সেখানে মাঠ পর্যায়ে কয়েকবার আমি সেখানে নিউজ করার জন্য গিয়েছিলাম। সেখানে এবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে জামাত ইসলামের যে প্রার্থী। আহ, জামাত ইসলামের প্রার্থী বলতে এখন তিনি হিন্দু জামাতের যে আমির, আমির না, হিন্দু জামাতের যে নেতা, সেখানে অর্থাৎ খুলনায় যে দায়িত্ব পালন করছেন, তিনি বাবু কৃষ্ণ নন্দী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচিত প্রার্থী। তিনি মূলত খুলনা 5 আসনের ভোটার, কিন্তু তিনি প্রার্থী হয়েছেন খুলনা 1 আসনে। যদি দেখা যায় যে আসলে তাকে দিয়ে যতটা আলোচনা হচ্ছে, কিন্তু তিনি ওই এলাকায় ওইভাবে আসলে জনপ্রিয় না। বা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ের যে সমস্যা, বা তাদের যে পাশে দাঁড়ানোর যে বিষয়টি, সেটি কিন্তু তিনি সেই পর্যায়ে কখনো তিনি যাননি। তিনি মূলত 5 আসনের এলাকার বাসিন্দা, এবং সেখানেও কিন্তু তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, এমন কিন্তু আমরা কখনো তাকে দেখিনি। মূলত তিনি হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে জামাতের প্রার্থী হওয়ার কারণে কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ওই আসনে এখন পর্যন্ত আমরা যতটুকু পর্যন্ত জানতে পারছি, সেখানে আমির এজাজের সাথে তার যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু শক্ত অবস্থানে আমির এজাজ খালি রয়েছে। আর খুলনা 2 আসন, এই আসনটি মূলত বিএনপির আসন। এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই আসনে আহ, এখন যে প্রার্থী রয়েছে নজরুল ইসলাম মঞ্জু, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মূলত জামাতে ইসলামের শেখ হেলাল হোসাইন, জাহাঙ্গীর হোসাইন জাহাঙ্গীর হোসেন হেলাল। হেলাল। আহ, কারেক্ট। তো এই দুইজনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, এখানে আসলে খুব বেশি শক্ত অবস্থানে নেই কিন্তু জামাত ইসলামের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল। কারণ এটি আসলে বিএনপির ঘাঁটি হিসেবে, দুর্গ হিসেবে কিন্তু পরিচিত বা বিবেচিত। খুলনা 3 আসনে সেখানে সমীকরণটা একটু জটিল, কারণ সেখানে
বিএনপির প্রার্থী হয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। এই আসনে আমরা লক্ষ্য করছি 11 দলের যে আগের যে সহযোগী দল ছিল ইসলামী আন্দোলন, সেই ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে আসার পরও তারা আসছে এবং তাদের কিন্তু প্রার্থী সেখানে রয়েছে এবং এনসিপির নেতা সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহ, এই তিনজনের প্রতিদ্বন্দ্বিতা সেখানে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে যেটি আসলে বলতে ভুলে গেছি, সেটি জামাত ইসলামের যে প্রার্থী খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। তো প্রতিদ্বন্দ্বিতা মূলত এই তিন প্রার্থীর মধ্যে হবে, অর্থাৎ বিএনপি, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের ওই আসনটিতে বেশ ভোটার রয়েছে, তাদের কর্মী সমর্থকও রয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এই তিনজনের মধ্যে হলেও শক্ত অবস্থানে রয়েছে কিন্তু সেখানে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। খুলনা 4 আসনে খুলনা 4 আসনে আজিজুল বারী হেলাল ধানের শীষের প্রার্থী এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা সাখাওয়াত হোসেন, উনি 11 দলীয় জোটের প্রার্থী। সেইখানে মূলত আহ আমরা যত দূর পর্যন্ত দেখেছি সেই মাঠ পর্যায় থেকে সেখানেও আজিজুল বারী হেলালের অবস্থান খুব শক্ত। সেখানে মাওলানা সাখাওয়াত হোসেন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা সেখানে গড়ে তুলতে পারবেন এমনটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না। খুলনা 5 হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। খুলনার এই 5 আসনে হাই ভোল্টেজ দুই প্রার্থী রয়েছেন। সেটি হচ্ছে আহ, আহ, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ আলী আসগার লবি। তিনি বিসিবির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি মূলত খুলনা 2 আসনের এমপি ছিলেন। এবার তিনি খুলনা 5 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইজনই বেশ প্রভাবশালী। আহ, এই দুইজনের ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এখানে কয়েকটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটি হচ্ছে সেখানে হিন্দু ভোটার প্রায় 1.25 লাখ। টোটাল আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে 2.5 লাখ, তার মধ্যে 1.25 লাখ ভোটার রয়েছে হিন্দু সম্প্রদায়ের, যার মধ্যে মাতুয়া সম্প্রদায়ের যে সমর্থিত বা অনুসারীর সংখ্যা বেশ অনেকটাই তাদের সমর্থিত, অর্থাৎ অনুসারী রয়েছে। আর পাশাপাশি সেখানে বিএনপির যে ভোট ব্যাংক সেটি আমরা এর আগে দেখেছি 1 লাখের কাছাকাছি। জামাত ইসলামের যে ভোট ব্যাংক সেটি 35 থেকে 40 হাজারের মতো। কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি 5 তারিখের পর সেখানে গোলাম পরোয়ার যতগুলি কর্মসূচি করেছে তাতে আমরা লক্ষ্য করেছি হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের সমর্থিত ভোটার এবং বিশেষ করে মাতুয়া সম্প্রদায়ের ভোটাররা সেখানে আমরা দেখেছি গোলাম পরোয়ারের পক্ষে অনেকগুলি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আলাদা আলাদা ভাবে তারা কর্মসূচি পালন করেছে। কিন্তু তারেক রহমান দেশে আসার পর আমরা লক্ষ্য করছি যে মাতুয়া সম্প্রদায়ের দুইজন প্রার্থী বাগেরহাটে হওয়ায় তার একটি প্রভাব কিন্তু খুলনা 5 আসনে এসে পড়েছে এবং সেখানে কিন্তু এখন হিন্দু সম্প্রদায় এবং মাতুয়া সম্প্রদায়ের যে কর্মী সমর্থক বা ভোটার রয়েছে তারা কিন্তু এখন আমরা লক্ষ্য করছি আলী আসগার লবির পক্ষেও কাজ করছে এবং কয়েকটি কর্মসূচিতে তারা অংশ নিয়েছে। সেখানকার যারা খুব প্রভাবশালী এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এমন লোক আমরা কিন্তু দেখছি যে আলী আসগার লবির পক্ষে অবস্থান নিয়েছে এবং দুই প্রার্থী কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে কালো টাকার ছড়াছড়ির বিষয় নিয়ে। সামগ্রিকভাবে এই আসনটিতে আসলে পূর্বাভাস করা খুব কঠিন। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি, এমনটি কিন্তু বোঝা যাচ্ছে। এরপর রয়েছে খুলনা খুলনা 6। 6 আসন। খুলনা 6 আসনে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখবো যে এই আসনটিতে পালাক্রমে আমরা দেখেছি আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামের থেকে সেখানে কিন্তু নির্বাচিত হয়েছেন প্রার্থী সংসদ সদস্য হিসেবে। এবার আমরা সেখানে দেখছি বিএনপির যিনি প্রার্থী হয়েছেন মনিরুল হাসান বাপ্পি, তিনি মূলত ওই এলাকার ভোটার না, তিনি রূপসার ভোটার, তিনি সেখান থেকে প্রার্থী হয়েছেন।
সেই দলের ভেতরে এমনিতেই সেখানে এক ধরনের গ্রুপিং ছিল। সেই গ্রুপিং এর ভেতরে তিনি প্রার্থী হওয়াতে গ্রুপিং এর জায়গাটি কমলেও সেখানে কিন্তু জামাত ইসলামের বেশ এক শক্ত অবস্থান কিন্তু সেখানে রয়েছে। বিশেষ করে কয়রাতে জামাতের অবস্থান খুব শক্ত। পাইকগাছাতে বিএনপির অবস্থান আহ ভালো, কিন্তু পাইকগাছার ভোটার সংখ্যা কম, কয়রার ভোটার সংখ্যা বেশি। তো সামগ্রিকভাবে এই আসনটিতে খুব সুবিধাজনক একটি অবস্থানে কিন্তু জামাত ইসলামের প্রার্থী রয়েছে। অর্থাৎ খুলনার 6টি আসনের মধ্যে 2টি আসনে জামাত ইসলামের প্রার্থী বেশ শক্ত অবস্থানে রয়েছে, অন্য 4টিতে বিএনপি খুব ভালো অবস্থানে রয়েছে। নাবিল ভাই। ধন্যবাদ আতিয়ার পারভেজ। আচ্ছা, মহিবুল্লাহ মহিব, আপনি গতকালই খুলনা অঞ্চল জি শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার বিশ্লেষণের জন্য। আচ্ছা, আমি এবার একটু স্টুডিওতে ফিরতে যাচ্ছি। মহিবুল্লাহ মহিব, আপনি প্রায় খুলনা বিভাগের 8টা জেলা সফর করে এসেছেন, গতকালই আপনি ফিরেছেন। তো আতিয়ার পারভেজ যে খুলনা জেলার 6টা আসন সম্পর্কে যে বিশ্লেষণ দিল, আপনি এটার সাথে কোনো দ্বিমত? না না, আসলে উনি ঠিকই বলেছেন। আমি যেটি আসলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি, সেটি আসলে অনেকটাই মিল তার সঙ্গে। খুলনায় যে 6টি আসন, আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সেটি বিএনপি, জামাত এবং সাধারণ মানুষের সঙ্গে, যে আসলে পরিস্থিতিটা কি, এবং সেটিতে তার যে বিশ্লেষণ তার সঙ্গে হুবহু এক। এবং খুলনার 6টি আসনের মধ্যে 2টি আসনে জামাত এগিয়ে থাকার যে বিষয়টি, সেটি আমরা আরো বেশ কয়েকজনের মুখে শুনেছি। জামাত যেটি করেছে যে নির্বাচনী শিডিউল ঘোষণার আগ থেকেই কিন্তু তারা নারী কর্মীদেরকে তারা কিন্তু খুব স্ট্রংলি প্রত্যেকটা ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করেছে। এবং আমরা এর আগেও যে 3টি নির্বাচন, বিশেষ করে 14, 18 এবং 24-এ যেটি আমরা দেখেছি যে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া, এটির কোনো ট্রেন্ড আমাদের চোখে তখন পড়েনি। কিন্তু এবারে কিন্তু জামাত বিএনপি সমান তালে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের ভোট কিভাবে আনতে হয় সেটিকে তারা মানে আগ্রহ তৈরি করার চেষ্টা করছেন। এবং এবারে জামাতের কয়েকটি সমাবেশে আমার অংশগ্রহণ করে আমি যেটি দেখলাম, যে অতীতে এটি আমার চোখে পড়েনি যে জামাতের কোনো সমাবেশে নারীদের অংশগ্রহণ, কিন্তু আমি কুষ্টিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় বিপুল পরিমাণ নারীদের অংশগ্রহণ আমি দেখেছি। তো স্বাভাবিকভাবেই অন্যান্য জেলাগুলো নিয়েও যখন আলোচনা আসবে তখন বলবো। তবে খুলনায় 2টি আসনে যে জামাত বেশ শক্ত অবস্থানে রয়েছে, সেটি নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ মহিবুল্লাহ মহিব। আমরা এবার যাব সাতক্ষীরা, সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান। আচ্ছা আসাদুজ্জামান, আপনার জেলা সাতক্ষীরায় 3টা আসন প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করা হচ্ছে, 4টে আসন। আচ্ছা, 4টি আসনে প্রবল, আপনার এলাকায় 4টি আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং আমরা জানি ঐতিহাসিকভাবে সাতক্ষীরা একটু জামাতের প্রভাব বেশি, সারা দেশের তুলনায় একটু আলাদা। তো এবছরের পরিস্থিতি কেমন? তালা এবং কলরা নিয়ে এক আসন গঠিত। তালা এবং কলরায় এখানে প্রতিনিধিত্ব করছেন 5টি রাজনৈতিক দলের 5 জন প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, এবং জামাতের প্রার্থী রয়েছেন জামাতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এর আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। 1996 সালে এবং 2001 সালে কিন্তু এই আসনটিতে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকায় কিন্তু এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছিলেন, কিন্তু সেই এলাকার গত 17 বছর কিন্তু সেই ওই এলাকায় কিন্তু এই ধরনের কোনো কাজ হয়নি, যার কারণে হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কিন্তু সাধারণ ভোটাররা অনেকটাই তাকে চাচ্ছেন আর কি, তার প্রতি তার একটা ভালো একটা ইয়ে আছে, জোয়ার আছে। কিন্তু পাশাপাশি কিন্তু জামাতের প্রার্থীও কিন্তু ওই আসনটিতে, এর আগে আপনারা জানেন যে জামাত বিএনপির জোটের কারণে ওই আসনটিতে কিন্তু জামাত কোনো প্রার্থী দেয়নি, বিএনপির জন্য ওই আসনটা ছাড় দিয়েছিলেন। বাকি 4টি আসন, ওই সময় তো 5টা আসন ছিল, বাকি 4টি আসন কিন্তু জামাত প্রার্থী দিয়েছিলেন। এই কারণে জামাতকে কিন্তু সাতক্ষীরা মানে রাজধানী বলা হয়, জামাতের রাজধানী কিন্তু সাতক্ষীরা কিন্তু বলা হয় এই কারণে যে জামাত এখানে কিন্তু বিএনপির প্রার্থী না দেওয়ার কারণে জামাত কিন্তু এখানে বাকি 4টি আসনে বারবার নির্বাচিত হয়েছেন। এর আগে 2-3 বার নির্বাচিত হয়েছেন 1996 এবং 1991 সালে। তা এখানে হচ্ছে আপনার আমি যেটা বলতে চাই যে হাবিবুল ইসলাম হাবিব কিন্তু তিনি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তিনি কিন্তু বেশ সাড়া পাচ্ছেন। একই সাথে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কিন্তু তিনিও কিন্তু পিছিয়ে নাই, তিনিও কিন্তু যথেষ্ট
প্রচার প্রচারণা চালাচ্ছেন। দুজনাই কিন্তু আশাবাদী যে তারা দুজনাই জিতবেন। এটা সাতক্ষীরা এক আসন এটাই মানে এক আসন নির্বাচনের প্রচার প্রচারণার কিন্তু দুজনাই চালাচ্ছেন, দুজনাই কিন্তু এগিয়ে আছেন। আচ্ছা, সাতক্ষীরা 2 সাধারণ আসনের ভোটাররা পরিস্থিতি কি সেখানে আমরা দেখছি? ভোট দেবেন বলে এমনটা জানিয়েছেন আমাদেরকে। আচ্ছা, সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী দেখছি আমরা আব্দুর রৌফ এবং জামাতের আছেন মোহাম্মদ আব্দুল খালেক। জি ভাই, সাতক্ষীরা 2 আসনে হচ্ছে বিএনপির প্রার্থী রয়েছে আব্দুর রৌফ এবং জামাতের প্রার্থী রয়েছেন এখানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দলটির মুহাদ্দিস আব্দুল খালেক। এখানে কিন্তু জামাতের এটা প্রভাবটাই বেশি সদর 2 আসনে। এখানে কিন্তু আসলে বিএনপির প্রার্থী যেহেতু যে দীর্ঘদিন বিএনপির কোনো প্রার্থী না থাকায় এখানে কিন্তু জামাত কিন্তু যথেষ্ট এগিয়ে এখনো পর্যন্ত, মানে দুই দলই আশাবাদী যে তারা নির্বাচনে জয়ী হবেন। আচ্ছা, আর সাতক্ষীরা 3 এর পরিস্থিতি কেমন? 1996 এবং 2001 সালের নির্বাচনে কিন্তু এখানে জামাতের প্রার্থী আব্দুল খালেক মন্ডল নির্বাচিত হয়েছিলেন। সেটা কিন্তু বিএনপির ভোটের কারণে বিএনপি তাদেরকে সাপোর্ট দেয়, সেখানে কিন্তু জামাত প্রার্থী এখানে বিজয়ী হয়েছিলেন। সাতক্ষীরা 3 আসনে, এই আসনে কিন্তু আসলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু ডাক্তার শহীদুল আলম, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি কিন্তু অলরেডি প্রার্থী হয়েছেন। তার কিন্তু যথেষ্ট একটা জনপ্রিয়তা আছে। এখানে বিএনপির প্রার্থী, বিএনপি দলীয় প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কাজী আলাউদ্দিন এবং জামাতের প্রার্থী রয়েছেন এখানে হাফেজ রবিউল বাশার। তিনিও কিন্তু পিছিয়ে নাই, যদিও তার বাড়ি হচ্ছে দেবহাটায়, কিন্তু তার বাড়ি হচ্ছে সদর 2 আসনের মধ্যে, কিন্তু তিনি দাঁড়িয়েছেন 3 আসনে। এই নিয়ে অনেক তার মানে এলাকার প্রার্থীরা কিন্তু, এলাকার সাধারণ ভোটাররা কিন্তু এ নিয়ে একটু অনেক আলোচনার টেবিলে অনেক আলোচনা করছেন সাধারণ ভোটাররা। কিন্তু তবে এই আসনে যদি বিএনপির একজন প্রার্থী থাকতেন, বিএনপির 2 জন প্রার্থী না হয়, তাহলে বিএনপির প্রার্থী কিন্তু বিজয়ী হতেন। আচ্ছা, আর সাতক্ষীরা 4 এর অবস্থা? সাতক্ষীরা 4 আসনটি হচ্ছে এটা হচ্ছে আপনার সুন্দরবন ঘাসা উপজেলা নিয়ে, শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা 4 আসনটি। এই আসনে মূলত এর আগেও 2বার নির্বাচিত হয়েছিলেন জামাতের প্রার্থী গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি। এবার কিন্তু বিএনপির একজন তরুণ নেতৃত্বে সেখানে আসছেন, তিনি হচ্ছেন ডক্টর মনিরুজ্জামান। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, প্রবাসী ছিলেন। তিনি এবার প্রার্থী হয়েছেন সেখানকার, কিন্তু তিনি নতুন প্রার্থী হিসাবে তিনি কিন্তু যথেষ্ট সেখানে জোয়ার তুলেছেন, গণজোয়ার বইছে। তার কিন্তু প্রত্যেকটা সভা সমাবেশে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত হচ্ছেন। সেই সাথে আপনার গাজী নজরুলও কিন্তু পিছিয়ে নাই। গাজী নজরুল জামাতের প্রার্থী, উনিও কিন্তু সভা সমাবেশ করে যাচ্ছেন। তবে ওই এলাকার সুন্দরবন ঘেঁষা উপকূলে ভেড়িবাঁধ, সেখানকার ভেড়িবাঁধের সমস্যা, জলাবদ্ধতা, সেখানে সুপেয় পানির অভাব। এখন সাধারণ ভোটাররা বলছেন যে আমাদের উন্নয়নে কাজ করবে, আমরা এমন প্রার্থীকেই ভোট দেব। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। আচ্ছা, ধন্যবাদ আসাদুজ্জামান, আপনাকে অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। আচ্ছা, মহিবুল্লাহ মহিব, আপনিও সাতক্ষীরা গিয়ে আসছেন, কি ওই এলাকা তো আমরা জানি যে সাধারণত জামাতের প্রভাব অনেক বেশি, এবছর অবস্থা কেমন মনে হয়? আসলে আমি যেটি দেখে আসলাম, যদিও শুনেছি যে জামাতের প্রভাব, কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন ধারায় নির্বাচনটি হচ্ছে। অন্যান্য সময়ে জোটগত কারণে বিএনপির প্রার্থী ছিল না, সেটি একটি ব্যাপার। আর এবারে ইসলামী আন্দোলন কিন্তু আলাদা প্রার্থী রয়েছে প্রত্যেকটি আসরেই। এই ইসলামী আন্দোলনের ভোটগুলো কিন্তু অনেক সময় জামাতের বাক্সেই যেত, তো এখানে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। এবং মূল ফ্যাক্টটা হবে আমার কাছে যেটি মনে হয়, যে আওয়ামী লীগের যেই সব ভোটার রয়েছে সেই ভোটগুলো আসলে কোন বাক্সে যাবে, এবং এটি কিন্তু আসলে ফলাফল নির্ধারণ করে দিবে। কারণ হচ্ছে এই আসনগুলোতে যতই জামাত অধ্যুষিত হোক, কিন্তু জিতে আসার মতো যেই পরিমাণ ভোট প্রয়োজন সেটি তারা পাবে কিনা। কারণ হলো এবার কিন্তু একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, ভোট কেন্দ্রে যেতে কারো কিন্তু বাধা নেই,
এবং একটা সময় আমরা দেখেছি যে সেই 14-18 নির্বাচনে ফোন করে বিরোধী মতের যারা তাদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হতো। এবার কিন্তু সেটির নিশ্চয়তা নেই, বরং আওয়ামী লীগ বিএনপি সবাইকে উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপত্তার দায়িত্ব সরকারের, এবং সেই নিরাপত্তা সেটি কতটুকু বাস্তবায়িত হবে সেটি ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু মানুষ কিন্তু ভোট কেন্দ্রে আমার কাছে মনে হচ্ছে যাবে, এবং এই আওয়ামী লীগের ভোট কোন বাক্সে যাবে সেটি কিন্তু ফলাফলটা নির্ধারণ করে দিবে। আর এটি আমার অবজারভেশন যেটি, যে আওয়ামী লীগের ভোট আদৌ কি জামাতের বাক্সে যাবে কিনা সেটি $1,000,000 কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এই ভোটগুলোর বেশিরভাগই ধানের শীষের পক্ষে যাবে, যেটি আমার তৃণমূল পর্যায়ে কথা বলে যেটি আমার মনে হয়েছে। সুতরাং এই সাতক্ষীরার যে জামাতের ঘাঁটি সেটি ফলাফলে অনেকটা মানে ভিন্ন কিছু দেখা যেতে পারে এবারে নির্বাচনে। এরপরে আমরা যেতে চাচ্ছি আসমা আক্তার নূপুর, বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। তো আপনি ইলেকশন কমিশন বিট কভার করেন এবং আপনি খুলনা অঞ্চলের মেয়ে। তা আমি জানতে চাচ্ছি যে আপনি তো আসলে আপনার এলাকা, বিশেষ করে বাগেরহাটে 3টি আসন থাকবে না 4টি আসন থাকবে, এটা নিয়েও একদম হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো ওই এলাকার আসলে নির্বাচনী আবহ এখন কেমন, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনে আমরা যেটা দেখেছি অন্যান্য বিগত নির্বাচনগুলোতে আসলে বাগেরহাটে 4টি আসনই নির্বাচন হয়ে আসছে। এবছর নির্বাচন কমিশন একটু ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল যে 3টি আসন, 4টি আসন ভেঙে 3টি আসন করবে, 3টি আসনে এবছর নির্বাচন হবে। তো এক্ষেত্রে বাগেরহাটে যারা আছে সব দলের জামায়াত, বিএনপি এবং অন্যান্য সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আসলে এটা নিয়ে প্রতিবাদ করেছে যে আসলে 3টি আসন হলে ওই এলাকায় যে সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে পৌঁছাবে সেই জায়গা থেকে তারা অনেকটা পিছিয়ে যাবে। তো যে কারণে আসলে সাধারণ মানুষও এই বিষয়ে আসলে অনেক সোচ্চার ছিলেন। আমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায় দেখেছি, মানে নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য থাকা আচ্ছা, অবস্থায় আপনার এলাকায় এখন কোন দলের প্রভাব বেশি মনে করছেন? আমি ওই এলাকায় নাই, তারপরেও যেটা মনে হয় আমার ওই এলাকার কিছু মানুষের সাথে আমি কথা বলেছি, তো যেটা জানলাম যে বিএনপি এবং জামায়াত দুই দলই আসলে ওখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই করছে। পাশাপাশি যেটা হচ্ছে অনেকেই বেশিটা আগ্রহ দেখাচ্ছে, বিএনপি নেতা তারেক রহমান দেশে আসার পরে যেটা হয়েছে যে ওই এলাকায় জামায়াতের যে ভোটার যারা ছিলেন কিংবা আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন তারা অনেকটাই বিএনপির দিকে ঝুঁকছে। তবে আরেকটি তথ্য যেটা আমাকে আমার এলাকারই একজন দিলেন, সেটা হলো যে মিছিল কিংবা সমাবেশ প্রচারণা শুরু হওয়ার পরে যেটা হচ্ছে যে বিএনপির সমাবেশগুলোতে যে পরিমাণ লোক জনসভা হচ্ছে তার থেকে জামায়াতের বেশি। তার কারণ উনি একটু ব্যাখ্যাও আমাকে দিয়েছেন যে জামায়াতের যখন একটা সমাবেশ বা মিছিল মিটিং এর আয়োজন করা হয় তখন অন্য যে আপনার আশপাশের যে আসন বা আশপাশের এলাকা, আশপাশ এলাকার যে তাদের কর্মী সমর্থক আছে সবাইকে জড়ো করা হয়, তাদের সবাইকে জড়ো করা হয় এবং তারা এখানে অংশগ্রহণ করেন, যে কারণে আসলে তারা জামায়াত বেশি লোক দেখাতে পারছে সমাবেশে। কিন্তু উনি ওনার অবজারভেশন, আমি যার সাথে কথা বলেছিলাম আমার এলাকার এক মানে বড় ভাই বলেন কিংবা উনি থাকে না গণ্যমান্য ব্যক্তি ওই হিসেবে, তো উনি যেটা বললেন যে আসলে বিএনপির সমর্থকটাই একটু বেশি দেখছেন উনি। ধন্যবাদ আসমা আক্তার নূপুর। আমরা এবার সরাসরি বাগেরহাটে যেতে যাচ্ছি। মোল্লা মাসুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন যে আপনার বাগেরহাটে তো 4টি সংসদীয় আসন, এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আগে বিএনপি করতেন তিনি 3টে সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন, যেখানে তারেক রহমান নিজেও মাত্র 2টি আসন থেকে নির্বাচন করছেন। একমাত্র ব্যক্তি সেলিম সাহেব কিনা আমি জানি না সারা বাংলাদেশে যে 3টি আসন থেকে নির্বাচন করছেন এবং বিএনপির বিদ্রোহী এই হিসাবে নির্বাচন করছেন। তাই উনি এলাকায় জনপ্রিয় মানুষ এবং দানশীল মানুষ, আমরা জানি এলাকার ডেভেলপমেন্টে উন্নয়নে ওনার বিশেষ ভূমিকা আছে। তো এই ওনার প্রার্থিতার কারণে ওই এলাকার নির্বাচনের সমীকরণে কোনো পরিবর্তন আসছে কিনা, বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, এই পরিস্থিতিটা যদি একটু জানান।
কিন্তু আপনি যেমন বলতেছিলেন বাগেরহাটে 4টি সংসদীয় আসন এখন, আমাদের আপু বলছিলেন যে 3টে ছিল, হাইকোর্টের নির্দেশনায় 4টি আসন বহাল হয়েছে এবং 4টি আসনে বিএনপি এবং জামাত মূলত প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি বাগেরহাট 1, 2 এবং 3 এই 3টি আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি উনি সাবেক সদর আসনের সংসদ সদস্য, উনিও নির্বাচনে অংশগ্রহণ করতেছে। সেক্ষেত্রে তিনি যে সকল আসনে নির্বাচন করছে তার ভিতর বাগেরহাট 1 এবং 2 এ ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে বাগেরহাট 1 এ হচ্ছে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে সে হচ্ছে কপিল কৃষ্ণ মন্ডল, উনি হচ্ছে মূলত বিএনপির প্রার্থী, কিন্তু উনি হচ্ছে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আছে তার সারা মানে দেশের সাধারণ সম্পাদক। পাশাপাশি জামাতের আছে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এবং বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। পাশাপাশি এম.এইচ সেলিমও উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাগেরহাট 1 আসনে। এখানে অবশ্য একটা ফ্যাক্টর হচ্ছে বাগেরহাটে 1 আসনে বিগত সময় দেখা গেছে বিগত যত নির্বাচন হয়েছে সবসময় আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। শুধুমাত্র 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির একজন নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। আর এক্ষেত্রে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে এখানে ইসলামী ঐক্য জোটের প্রার্থী নাই। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেক্ষেত্রে এখানে যে অবস্থা নির্বাচনে তাতে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ ঘোষ যেহেতু আগে আওয়ামী লীগের একটা ইউনিয়নের সভাপতি ছিল এরকম অভিযোগ আছে, সেক্ষেত্রে তার আওয়ামী লীগের সাথে সখ্যতা আছে, পাশাপাশি আওয়ামী লীগের বেশ কিছু ভোট সে পাবে। সেক্ষেত্রে কপিল কৃষ্ণ ঘোষ মন্ডল সে বেশ এগিয়ে আছে নির্বাচনে দৌড়ে। পাশাপাশি এম.এইচ সেলিম উনি যেহেতু বাগেরহাট সদর আসনে এমপি থাকাকালীন এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করছিলেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী আসনের লোকজন তার প্রতি বেশ আকৃষ্ট হয়েছে যে তাকে নির্বাচিত করলে হয়তো বা ভোট দিলে উন্নয়ন হতে পারে। এবং সে আশ্বস্ত করছে জনগণকে বিভিন্ন সমাবেশে পথসভায় যে ব্যক্তিগতভাবে উন্নয়ন করবে এরকম বলতেছে। আর এই আসনে জামাত মূলত এবছরই নতুন নির্বাচন করতে, প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে আসনে জামাত ইসলামী এখানে ভালো একটা অবস্থানে আছে। বিশেষ করে ফকিরহাটে যা মাঠ পর্যায়ে দেখা যায় ফকিরহাটে জামাতের একটা অবস্থান ভালো আছে বলতেছে। পাশাপাশি যেহেতু তার বাড়ি আবার চিতলমারিতে, সেক্ষেত্রে চিতলমারি এলাকায়ও হিন্দু অধ্যুষিত এলাকা হলেও সেও বেশ কিছু ভোট পাবে। সেক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে এখানে ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে এখনো ভোটের দৌড়ে আসলে কপিল কৃষ্ণ মন্ডলী এগিয়ে আছে এরকম সাধারণ ভোটারদের সাথে কথা বলে পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি বাগেরহাট 2 এ যাই, সেখানকার বাগেরহাট সদর এবং কচুয়া এই 2 উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিগত সময় বিএনপি নির্বাচিত এম.এইচ সেলিম উনি একবার নির্বাচিত হয়েছে, এরপরে আসাম মুস্তাফিজুর রহমান ছিলেন উনি বিএনপির থেকে নির্বাচিত হয়েছিলেন এই সদর আসনটি। কিন্তু এখানে আওয়ামী বেশ কয়েকবার নির্বাচিত ছিল, শেখ হেলালের ছেলে শেখ তন্ময় 2 বার হয়েছিল, যে নির্বাচনগুলো বিএনপি অর্জন করছিল। শওকত আলী বাদশা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিল, তবে এম.এইচ সেলিম যে সময় নির্বাচিত হয়েছিল সে সময় উনি ব্যাপক উন্নয়ন করছিল। এখানে অবশ্য 3 জন প্রার্থী মূলত ভোটের দৌড়ে এগিয়ে আছে। এখানে আছে বিএনপি থেকে শেখ জাকির হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছে ধানের শীষ প্রতীক নিয়ে, আর মঞ্জুরুল হক রাহাত সে হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক জামাতের থেকে, আর এম.এইচ সেলিম স্বতন্ত্র, উনি যেহেতু বিএনপির সভাপতি ছিলেন সাবেক সভাপতি, পাশাপাশি উনি এখানে একবার এমপি ছিলেন সদরে এবং ব্যাপক উন্নয়ন করছিল। সেক্ষেত্রে এখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেহেতু জাকির সাহেবকে দেওয়ার পরে বিএনপি সবাই আছে তার পিছনে, তারপরে দেখা গেছে সম্প্রতি বিএনপির বেশ কিছু লোক এম.এইচ সেলিমের পক্ষে কাজ করার ফলে তাদের বহিষ্কারও করছে দল থেকে। এবং পাশাপাশি জামাতের যে প্রার্থী আছে তরুণ প্রার্থী এবং দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন, জেল খেটেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে এবং দীর্ঘদিন সে মাঠে আছে। এই 5 তারিখের আগে থেকে সব প্রার্থী ঘোষণা হয়েছিল এবং 5 তারিখের পরে থেকে মাঠে সব জায়গায় ছিল, কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের ব্যাপক জনসমর্থন আছে ইয়াং ছেলেদের ভিতর, তরুণদের ভিতর। পাশাপাশি বিএনপির নমিনেশন দিতে একটু দেরি করায় বিএনপি একটু পিছিয়ে ছিল দলে, কিন্তু ব্যারিস্টার জাকির সাহেব মনোনয়ন পাওয়ার পরেই উনি মোটামুটি চেষ্টা করছে বিএনপির সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য। উনি পথসভা সমাবেশ করে যাচ্ছে, সেখানে ব্যাপক লোকের সমাগম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখানে ভোটারদের মাঝে কিছুটা বলা হচ্ছে ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে কে বেরিয়ে আসে এটা নিয়ে চিন্তা আছে ভোটাররা। সাধারণত ত্রিমুখী লড়াই হওয়ার ব্যাপারে সবাই বলছে, যেহেতু বাগেরহাট 4 এর ব্যাপারে একটু বলেন যে ওখানকার পরিস্থিতি কেমন।
বাগেরহাট 4 হচ্ছে মোড়লগঞ্জ এবং শরণখোলা, একেবারে সুন্দরবন কোন রেশায় দুটো উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। বাগেরহাট 4 এই আসনে প্রায় 3,80,000-এরও বেশি ভোটার রয়েছে। এখানে 91 সাল এবং 2001 সালে জামাতের একজন প্রার্থী তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার অবশ্য এখানে জামাতের থেকে অধ্যক্ষ আব্দুল আলিম নির্বাচন করতেছেন এবং বিএনপি থেকে হচ্ছে সোমনাথ দে, উনি হচ্ছে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি হিসেবে আছেন। ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছে বাগেরহাটে। পাশাপাশি বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে কাজী খায়রুজ্জামান শিফান, উনিও জেলা বিএনপির সদস্য, উনি ওখানে মনোনয়ন চেয়েছিলেন। সেক্ষেত্রে উনি এখনো স্বতন্ত্র প্রার্থী, তবে ওনাকে বহিষ্কার করছে দল থেকে। এই 3 জন প্রার্থী আছে, যেহেতু এখানে সোমনাথ দে নতুন প্রার্থী, তবে সে যেহেতু আগে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিল, জাতীয় পার্টি করেছে এবং সর্বশেষ বিএনপিতে যোগদান করার পরে এখানে বেশ কিছু হিন্দু ভোটার আছে, পাশাপাশি আওয়ামী লীগের বেশ কিছু ভোট আছে, সেই ভোটগুলো সে টেনে নিতে পারবে। পাশাপাশি অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব উনি আগেও ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, সর্বশেষ যে বিএনপির যে নির্বাচন বর্জন করছিল সর্বশেষ, পরবর্তীতে সে মাঠে ছিল, দীর্ঘদিন মাঠে কাজ করে যাচ্ছে। তবে যেহেতু আসনটা জামাত অধ্যুষিত বলা হয়, জামাত আগে এমপি ছিল, কিন্তু আসনটা আসলে সেভাবে উন্নয়ন হয়নি, কাজের ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি। এখনো 16টি ইউনিয়নে একটা উপজেলা আছে মোড়লগঞ্জ, সেখানে এখনো এক ইউনিয়নে যাওয়া যায় না, যোগাযোগ ব্যবস্থা এত খারাপ আছে। তারপরও এখানে বলা যাচ্ছে যে জামাতের সঙ্গে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। তবে সোমনাথদের যদি আওয়ামী লীগের ভোট টানতে পারে তাহলে সোমনাথদের অবস্থান অনেক ভালো হবে আশা করতেছে। যদি সেই দিক থেকে পিছিয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা অধ্যক্ষ আব্দুল আলিমের অবস্থান ভালো হতে পারে, এই অবস্থায় আছে। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপান, ওনার অবস্থান অবশ্য সেইভাবে গড়ে তুলতে পারতেছে না, সে প্রচার ধন্যবাদ অনেক পিছিয়ে। ধন্যবাদ মোল্লা মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা মংলা প্রতিনিধি বাংলা ভিশনের জসিম উদ্দিন, ওনাকে জি, আমি শুনতে পাচ্ছি। মংলা প্রতিনিধি মংলা। এবার আমরা জি, আমি শুনতে পাচ্ছি। আমরা জসিম উদ্দিনের কাছে যাচ্ছি, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মংলা থেকে। আচ্ছা, আপনি বাগেরহাট 3 আসন আপনি কভার করেন, ওই এলাকার ওই সংসদীয় আসনের পরিস্থিতি কেমন, কে কেমন এগিয়ে আছে একটু যদি আমাদেরকে জানান। দেখেন, বাগেরহাট 3 আসনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি আসনের মধ্যে, কারণ এটা হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় এটা মোংলা বন্দরের অবস্থান হচ্ছে এই আসনের মধ্যে, এই কারণে খুবই এটা গুরুত্বপূর্ণ। এই আসনটি সব দলে চায় সবসময় যে তাদের প্রার্থী বিজয়ী হোক। তবে এবারে এখানে 5জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন সহ আরো 2 প্রার্থী। একজন আছে স্বতন্ত্র প্রার্থী এম এ সেলিম, যার কথা আপনারা আগে বলেছিলেন। তবে ওনার কিন্তু প্রচার প্রচারণা এই 3 আসনে আমরা এখনো চোখে পড়েনি। আর প্রচার প্রচারণা ম্যাক্সিমাম এখানে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এবং জামাতের যে প্রার্থী আছেন ওনারা কিন্তু সমান তালে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসলে প্রচারণা দেখে কিন্তু এখানে পাওয়া যাবে না আসলে কার অবস্থানটা ভালো। এখানে অবস্থানটা আসলে এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। এই 91 এবং 96 সালে এখানে শুধু বিএনপি এবং জামাত আলাদাভাবে নির্বাচন করেছিল আওয়ামী লীগের সাথে। এরপরে 2001 সাল থেকে এই আসনটি মূলত 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে জামাতের প্রার্থী এখানে নির্বাচনে অংশ নেয়, কিন্তু একসাথে নির্বাচন করেও কিন্তু আওয়ামী লীগকে তারা হারাতে পারেনি। সেই বিবেচনায় কিন্তু আমরা যতটুকু বুঝছি যে এখানে আওয়ামী লীগের ভোট যারা টানতে পারবে তারা কিন্তু বিজয়ী হতে পারবে। তবে 91 এবং 96-তে যেহেতু তারা আলাদা নির্বাচন করেছে, সেখানে আমরা দেখেছি যে 91-তে আওয়ামী লীগ যেখানে ভোট পেয়েছিল 46%, আর বিএনপি পেয়েছিল 18%, আর জামাত পেয়েছিল 32%। অর্থাৎ ভোট জামাত কিন্তু 91 সালে 32% ভোট পেয়ে কিন্তু বিএনপি চেয়ে এগিয়েছিল। আবার 96 সালে একই অবস্থা, বিএনপি কিন্তু 18% ছিল, জামাতের ছিল 29%। তখনই কিন্তু আওয়ামী লীগ বিজয় হয়। আর এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে এখানে আওয়ামী লীগ এই সিটটি কিন্তু বিজয়ী আসছে। সর্বোপরি এখন এই আসনটিতে যাকে জিততে হবে বা যে দলই তাদের বিজয়ের জন্য চেষ্টা করুক না, যতই প্রচারণা চালাক, এখানে তাদেরকে এখানে কিছু হিন্দু অধ্যাসিত মানুষ, সংখ্যালঘু মানুষ আছে, একই সাথে আওয়ামী লীগের ভোট তাদেরকে টানতে হবে। তবে এখানে নারী ভোটার সংখ্যা বেশি, যেহেতু নারী ভোটার সংখ্যা বেশি, জামাতের একটি কৌশলগত তারা যেটা করছে, তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের নারী ভোটার তারা তাদের পক্ষে টানার জন্য তারা প্রত্যেক দিন তাদের 2-3টা গ্রুপ করে তারা বাড়ি বাড়ি পাঠাচ্ছে। তো এই দিকে কিন্তু বিএনপি কিছুটা পিছিয়ে। তবে
এই আওয়ামী লীগ সমর্থিত বা যারা কট্টরপন্থী আওয়ামী লীগ, তারা কিন্তু আবার অনেকটা ঝুঁকছেন বিএনপির দিকে, যতটুকু আমরা এখন পর্যন্ত দেখছি। কিন্তু নারীদের কাছে আসলে তারা কোন দিকে দিবেন, তাদের কাছ থেকে আসলে তো আমরা সেটা বুঝতে এখনো পারছি না। পুরুষরা কিন্তু বিএনপি কে ভোট দেওয়ার জন্য অনেকটা তাদের কর্মকাণ্ডে বা তাদের কথা আমরা সেটা টের পাচ্ছি। তবে এখানে সরাসরি কথা যেটা বলতে হয় সেটা হলো, এখানে যেই প্রার্থী বিজয় হোক, মানে জিততে হবে, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের ভোট যে কোনো মূল্যে তাদের পক্ষে আনতে হবে। এছাড়া তাদের নিজস্ব ভোট দিয়ে জামাত বা বিএনপি তারা নিজেরা বিজয়ী হতে পারবে না। ধন্যবাদ। বাংলার 3 আসনে সব অবস্থা। জি, ধন্যবাদ জসিমউদ্দিন। এবার আমরা যেতে চাই যশোরে। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন HR তুহিন। উনি কি HR তুহিন কি আছেন? সিনিয়র সাংবাদিক যশোরের HR তুহিন, জি ভাইজান, আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যশোরে 6টি সংসদীয় আসন আছে, যেমন খুলনায় 6টি সংসদীয় আছে, যশোরেও গুরুত্বপূর্ণ একটি জেলা, দেশের গুরুত্বপূর্ণ, শুধু খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ না, দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জেলা যশোর। কারণ তারপরে বেনাপোল বন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে যশোর। তো যশোরের সংসদীয় আসনগুলোর কি পরিস্থিতি, কোন দলের দিকে ঝুঁকছে? আমরা দেখছি বিভিন্ন আসনে বিএনপির পাশাপাশি জামাতও বেশ তৎপর এবং তাদের জনপ্রিয়তা শো করতে পারছে। কি অবস্থা একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ নাবিল ভাই। আমরা ভোটের মাঠে সাংবাদিকতার কল্যাণে বিভিন্ন আসনগুলোয় আমরা যাচ্ছি। আপনি ইতিমধ্যে বলেছেন যে যশোরের 6টি সংসদীয় আসন আছে। এই ক্ষেত্রে আমরা আসলে ওভারঅল যদি 6টা সংসদীয় আসনের ভোটের সমীকরণ কিছু কিছু বিষয় একই রকম, তারপরও আমি আসন ভিত্তিক বলবো যে যশোর 1 আপনার শার্শা উপজেলা, যেটা আপনি বলেছেন যে অর্থনীতির কেন্দ্রবিন্দু বেনাপোল ইফতার বন্দর। এই শার্শা উপজেলায় আমরা বিগত সময়ে দেখেছি 4 দলীয় জোটের সময়, যখন বিএনপির প্রার্থী ছিলেন না, এই 1 আসনে 4 দলীয় জোটের জামাতের প্রার্থী ছিলেন এবং ওইখানে জামাতের প্রার্থী পাশ করেছে। এবং আমরা 2008-এর নির্বাচন যদি আমরা একটু ফিরে যাই, 2008-এর নির্বাচনে ওইখানে কিন্তু 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ওইখানে জয়যুক্ত হয়েছিলেন। এইবারও যশোর মানে যে 1 আসন শার্শায় জামাতের অবস্থা অনেকটাই ভালো এবং মাওলানা আজিজুর রহমান উনি জামাতের প্রার্থী, মানুষ হিসেবে উনি ভালো এবং জামাতের সাংগঠনিক অবস্থা ভালো হওয়ার কারণেই কিন্তু আপনার 4 দলীয় জোট ওই আসনে প্রার্থী দিয়েছিলেন, বিএনপি ভোট করেছিলেন, প্রার্থী ছিলেন না। এক্ষেত্রে যশোরের সমগ্র যশোর জেলার ব্যাপারে একটা ভোটের সমীকরণ কিন্তু ঘটছে। সেই সমীকরণগুলো হচ্ছে আমরা সেই শার্শা 1 আসনেও সেটার প্রতিফলন হতে পারে। সেক্ষেত্রে এইখানে প্রথম দিকে আমাদের বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান দীপ্তিকে মনোনয়ন দিয়েছিলেন। উনি যদি প্রার্থী থাকতেন তাহলে জামাতের সাথে একটা বড় ফাইট ওইখানে হতেন। এখন বিএনপির যে প্রার্থী আছেন তিনি বেনাপোল কেন্দ্রিক ব্যবসায়ী এবং তিনি বিএনপিরও নেতা, কিন্তু তার বেনাপোল কেন্দ্রিক গোটা যে শার্শা উপজেলা কেন্দ্রিক তার মানে বিষয় রাজনৈতিক তার পরিস্থিতির ব্যাপারটা একটু ঘাটতি আছে, যার কারণে জামাতের অবস্থান ভালো বলে আপনি নুরুজ্জামান লিটনের কথা বলছেন, বিএনপি প্রার্থী। জি, নুরুজ্জামান লিটন। এবং এইটা জামাতের অবস্থা এর আগেও দেখেছে। তবে এই ক্ষেত্রে ওই এলাকায় 2008-এর পরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন বিষয়ে নানা রকম জটিলতা, নানা রকম কথা আছে। তার মধ্যে ওইখানে আওয়ামী লীগের ভোট যথেষ্ট আছে। এর আগে যদি আমরা 91-96 নির্বাচনে যাই, ওইখানে কিন্তু আওয়ামী লীগের ভোট আছে। সেই আওয়ামী লীগের ভোট আসলে কাকে দিবে সেটার উপরে নির্ভর করছে, কারণ বিএনপির প্রার্থী ছিল না বলে জামাত পাশ করেছিল, এটাও একটা কিন্তু ফ্যাক্টর, সমীকরণের একটা আলোচনার বিষয়। এখন বিএনপি এবং জামাত দুইজনই প্রার্থী, সেই হিসেবে আওয়ামী লীগের ভোটের ব্যাপারটাই এখানে আলোচনার একটা বিষয় আছে। আমি এরপরে যদি যশোর 2 আসনে আসি, এখানে আমাদের সাবিরা সুলতানা মুন্নি হচ্ছে বিএনপি প্রার্থী। আপনারা জানেন তার হাজবেন্ড নাজমুল হাসান উনি গুম হয়েছিলেন, গুমের পরে 2 দিন পরে তার মরদেহ পাওয়া যায় এবং এই খুলনা বিভাগের মধ্যে তিনি বিএনপির একজন নারী প্রার্থী হিসেবে তার
আহ, এবং এই আহ, মানবিক একটা ব্যাপার, এই মানবিক ব্যাপারে তার সাধারণ ভোটারদের মধ্যে তার একটা সিম্প্যাথি কাজ করছে। সেক্ষেত্রে এখানে জামাতের যে প্রার্থী আছেন লন্ডন প্রবাসী, মূলত উনি যশোর সদরের, মানে ওনার বাসস্থান ঝিগরগাছাতেও তার বাসস্থান আছে, চৌগাছা ঝিগরগাছা মিলে এই দুইটা আসন। জামাতের প্রার্থী উনিও ফরিদ উদ্দিন ডক্টর, এবং চিকিৎসক মানুষ, ভদ্র মানুষ। তার অবস্থান একেবারে খারাপ বলা যাবে না। তবে বিএনপির প্রার্থী তার এই মানে সাধারণ মানুষের যে তার স্বামী নাই, এইটা একটা সিম্প্যাথি কাজ করার জন্য কিছুটা তিনি এগিয়ে আছেন। এরপরে যদি আমি আসি যে যশোর সদর মূল আসন আমাদের যশোর 3 সদর আসনে আমাদের কিন্তু হেভিওয়েট একজন প্রার্থী, যে খুলনা বিভাগের যে বিএনপির জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এখন বর্তমানে খুলনার ভারপ্রাপ্ত সাংগঠনিক অনিন্দ্য সম্পাদক ইসলাম অনিক। অনিন্দ ইসলাম অমিত। আপনারা জানেন যে তার পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন ঠিক আছে। প্রয়াত তরিকুল ইসলাম, এবং তিনি বারবার মন্ত্রী হয়েছেন। যশোর উন্নয়নের তার ভূমিকা তো অনেক বেশি। সেক্ষেত্রে সাদামাটা ভাবে সাধারণ মানুষ অনিন্দ ইসলাম অমিত তাকে মানে জিততে জেতার সম্ভাবনা খুবই বেশি, এবং স্বাভাবিক মানুষ তাকে খুব কাছে টেনে নিয়েছেন। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক ভাবে কিন্তু জামাতের প্রার্থী তিনি আমাদের জানেন যে যশোর MM কলেজ, যেটা একটা বড় একটা কলেজ, সেই কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, উনি প্রার্থী আছেন যশোর সদরে। উনি শহরে তার প্রচার প্রচারণা একটু কম দেখা গেলেও গ্রাম অঞ্চলে তার কিন্তু প্রচার প্রচারণা আছে। এক্ষেত্রে আমরা মনে হচ্ছে সাধারণ মানুষের বা অনিন্দ ইসলাম অমিতের যে ভোট ইউনিয়ন পর্যায়ের যে ভোট সভা সমাবেশে উপস্থিতি এবং সাধারণ মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এর কারণ বিগত দিনে উনি 2018 সালে কিন্তু নির্বাচনের দিন যে নির্বাচন বিএনপি আপনার বর্জন করেছিল, সেই নির্বাচনের দিন কিন্তু মুহুর্মুহু বোমা তার দিকে ছোড়া হয়েছে। রাজপথে তিনি ছিলেন এবং অনেকবার কারাবরণ করেছেন। রাজপথের থেকে আপনারা জানেন যে যশোরে কিন্তু বিএনপির রাজপথে যথেষ্ট পরিমাণে বিএনপির মিছিল মিটিং হয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন ধরাই দেওয়া হয়েছে বিগত দিনে। সেই ক্ষেত্রেও কিন্তু মাঠে ময়দানে তিনি ছিলেন, নেতা কর্মীদের পাশে ছিলেন, কারাবরণ করেন। সব বিষয়গুলো কিন্তু এখন ভোটের আলোচনায় রয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা রয়েছে ভোটারদের মধ্যে। এর পরবর্তীতে যদি আমি আসি তাহলে যশোর 4, এই যশোর 4 আসনে এইখানে আপনি জানেন যে কৃষক দলের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার TS আয়ুব এর nomination দেওয়া হয়েছিল, কিন্তু ঋণ জটিলতায়, ব্যাংকিং জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়ে গেছে। এই ক্ষেত্রে বিএনপির যিনি আছেন আসন এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা, এই বাগারপাড়া ও অভয়নগর উপজেলা, অভয়নগরের নেতা মতিয়ার ফারাজে আহমেদ, উনি বিএনপি প্রার্থী হয়েছেন। সেই ক্ষেত্রে এই প্রার্থী বদল হওয়ার কারণে কিন্তু মানে ভোটের সমীকরণ একটু পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। যে বাঘারপাড়ায় জামাতের যে প্রার্থী আছেন গোলাম রসুল, ওনার বাড়ি হচ্ছে বাঘারপাড়ায়। আর অভয়নগরে জামাতের মোটামুটি ভোট আছে। সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই ভোটের মাঠে দেখা যাচ্ছে। এরপরে যদি আসি আমি যশোর 5 আসন, এটা মনিরামপুরের আসন। এই আসনে কিন্তু আমরা দেখছি 4 দলীয় জোটের সময় এখানে কিন্তু যে জমিয়াতে উলামা ইসলাম আছেন, ওই ইসলামের দলের মুফতি ওয়াক্কার, উনি কিন্তু MP হয়েছিলেন। সেই ক্ষেত্রে এবার কিন্তু বিএনপি ধানের শীষ প্রতীকে ভোট করছে। ওই জমিয়াতে মুফতি ওয়াক্কারের ছেলে, তাকে ধানের শীষ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই আসনটাই যে এইখানে মানে জামাতের অবস্থান কিন্তু ভালো, কারণ বিএনপির যে প্রার্থী আছেন সেই প্রার্থী হিসাবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের মেনে নিচ্ছে না, এবং তার ফলে কিন্তু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদ ইকবাল
উনি কিন্তু প্রার্থী হয়ে গেছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন এবং তাকে বহিষ্কার করা হলো, তিনি ভোটের মাঠে আছেন। এইখানে ভোটের সমীকরণে কিন্তু এমনও হতে পারে যে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল জয়যুক্ত হতে পারে। এবং মনিরামপুর আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর জয়ে আমরা বিগত যে সর্বশেষ যে নির্বাচন হয়েছে আমিডামি নির্বাচনে, সেই নির্বাচনেও কিন্তু ওইখানকার প্রতিমন্ত্রী ছিলেন স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের, তিনি কিন্তু ফেল করে স্বতন্ত্র প্রার্থী ওইখানে এমপি হয়েছিলেন। এর আগেও কিন্তু ওই মন্ত্রী স্বপন ভট্টাচার্য কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে স্বতন্ত্র দাঁড়িয়ে জি প্রার্থী জি হয়েছিলেন। ঠিক আছে এই তুহিন যে তুহিন সমীকরণ, ভাই স্বতন্ত্রের ঠিক যে আছে, সমীকরণ, এটা আপনি কিন্তু আলোচনার পরেরটা বলেন। আলোচনার ভোটের মাঠে কিন্তু আছে। সেই ক্ষেত্রে শহীদ ইকবালের অবস্থা কিন্তু একেবারে খারাপ বলা যাচ্ছে না। মানে এখানে এবার আপনি যদি বলছেন আসি যে আমি যশোর যশোর, পাশে ত্রিমুখী ছয় লড়াইয়ের আসনে, একটা সম্ভাবনা আছে, আপনি তাই তো? এর আগে বলেছি যে 4 দলীয় জোটের নির্বাচনে কিন্তু যশোর 6 আসনে জামাতের মাওলানা সাখাওয়াত হোসেন এমপি হয়েছিলেন, সেই ক্ষেত্রে বিএনপির প্রার্থী ছিলেন না। এই জায়গায় প্রথম যে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছিল যে ছাত্র দলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, ইনি এই নতুন তরুণ হিসেবে উনি প্রার্থী হওয়ার পরে কেশবপুরে আসার পরে কিন্তু এটা আলোড়ন সৃষ্টি করে। সেই ক্ষেত্রে এইখানে অনেক সিনিয়র একজন নেতা আবুল কালাম আজাদ, আজাদ সাহেব, উনি বিএনপির শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন। জামাতের এখানে কিন্তু অবস্থান ভালো। এই জামাতের আমি প্রার্থী যে মুক্তার 6টা আলী। আসন নিয়ে আলোচনা করলাম, এই 6টা আসনের কিন্তু ভোটের সমীকরণ 6টা আসনের মধ্যে সদর বাদে আর 5টি আসনের নানা সমীকরণ কিন্তু আমরা ভোটের মাঠের আলোচনায় দেখি। এর মধ্যে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু সনাতন ধর্মের প্রায় 10 থেকে 15% ভোট আছে। এই ভোটের সমীকরণ, যে জানেন যে ভোটের সময় বিশেষ করে সংসদ নির্বাচনে এই সনাতনী কমিউনিটির একটি কমান্ড থাকে, সেই কমান্ডটা কোন দিকে যাবে সেই ভোটের সমীকরণ কিন্তু এই কমান্ডের উপর অনেকটা জি নির্ভর ধন্যবাদ করছে। এইচআর তুহিন, আপনাকে নির্ভর ধন্যবাদ করে। জানাচ্ছি চমৎকার বিশ্লেষণের জন্য। তারপরে এর সাথে আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধ প্রথম যশোর জেলা কিন্তু প্রথম জি এইচআর আলাদা তুহিন, যশোর আপনাকে জেলা। ধন্যবাদ জানাচ্ছি, সংস্কৃতি- আপনাকে থামাচ্ছি। জি ধন্যবাদ, আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন এবং ইনডেপথ অনেক খবর আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে। আমরা একটু মহিবুল্লাহর কাছে যাচ্ছি, আপনি যশোরে গিয়েছিলেন, যে একটা ব্যাখ্যা উনি দিলেন, আপনি এটার সাথে কি একমত? আসলে যশোরে 27 তারিখ সকাল 8টায় জামাতের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে মূলত 6টি আসন থেকেই ভোটাররা এসেছে এবং এটি একটি বড় সমাবেশ। খুব সকালে কিন্তু মানুষের উপস্থিতি যেটা দেখেছি আমি, সেটা নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে আবার আরেকটি হিসাব করলে যে 6টি আসনের যদি জামাতের কর্মী সমর্থকরা উপস্থিত হয়, তো সেটি 2-1 লাখ মানুষ জড়ো হওয়া সেটি অস্বাভাবিক বিষয় না। তবে এইখানে 6টি আসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টি আসনেই জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে এবং এই যে জাতীয় পার্টির ক্যান্ডিডেট, এদেরকে খুব অবহেলা করার খুব একটা সুযোগ নেই। এই কারণে যেহেতু নৌকা মার্কা নাই বা আওয়ামী লীগের প্রার্থী নাই, যে কারণে ধরেই নেওয়া যায় যে আওয়ামী লীগ তার বিকল্প প্রার্থী হিসাবে জাতীয় পার্টি বা লাঙ্গলে ভোট দিবে, এটি অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তাদের শতভাগ ভোট যদি লাঙ্গলে যায়, তাহলে ফলাফল কিন্তু আমরা যেভাবে চিন্তা করছি বিএনপি জামাতের মধ্যে আমাদের চিন্তাটা রাখছি, সেটির থেকে বেরোয় কিন্তু অন্যদিকেও যেতে পারে। এবং এই 5টি আসনই কিন্তু সেদিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ, হিসাব নিকাশ অন্যরকম হওয়ার কথা। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটি আসনই আপনি দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। অনেক গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট থাকার পরেও কোথাও কোথাও 3 জনও এরকম বিদ্রোহী প্রার্থী আছে। তাহলে এই যে বিএনপির ভোটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট কিন্তু এই যে স্বতন্ত্র প্রার্থীর কারণে হয়তো একটা খারাপ ফলাফল নিয়ে আসতে পারে। তবে জামাতের 2-1টি আসনে আমরা দেখলাম যে বেশ কর্মী সমর্থক এবং তাদের ভোটারদের যে আগ্রহ, সেটি চোখে পড়ার মতো। বিশেষ করে যশোর 2 আসনে মোসলেউদ্দিন ফরিদ ডাক্তার, উনি একজন চিকিৎসক, তো ওনার অনেক সুনাম শুনলাম, যিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন ধরে এবং এলাকার মানুষের জন্য নানান উন্নয়ন কর্মকাণ্ড দেশের বাইরে বসেই পরিচালনা করেছেন। তো সেদিক দিয়ে আসলে খুব স্পেসিফিক ভাবে বলা যায় না যে আসলে কে নির্বাচিত হচ্ছেন। এখানে ত্রিমুখী লড়াই হতে পারে, সেটি হতে পারে জামাত, ঝিনাইদহ বা কুষ্টিয়া যাকে পান, জামাত, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে।
এবং কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থীও আমরা স্ট্রং দেখেছি দুই একটি আসনে। তো এইটি আমার অবজারভেশন ছিল। আপনার কাছে কি মনে হয় যে আসলে জামাত এবং বিএনপির মধ্যে যে লড়াই মনে করা হচ্ছে, এটার বিকল্প কিছু কি হতে পারে? মানে মহিবুল্লাহ যেমন বলল যে জাতীয় পার্টির প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভালো করতে পারে, কারণ তাদের আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে কি তথ্য আছে? আমি আসলে মুহিবের সাথে একমত, কারণ এই জায়গাটাতে কিন্তু আমরা একদমই চিন্তা করছি না। আহ, কারণ সবাই শুধু জামায়াত এবং বিএনপি বিএনপি জামায়াত এরকমই চিন্তা করছে যে হয় বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামায়াত আসবে। সেটা আহ, যে কোনোটাই হতে পারে, কিন্তু যখন আসন ভিত্তিক চিন্তা করা হয়, এলাকা ভিত্তিক, তখন ওই জায়গাগুলোতে আসলে আহ একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে আহ, এই আওয়ামী লীগের যে বড় অঙ্কের একটা ভোটার সংখ্যা, এই ভোটগুলো আসলে কোথায় যাবে? জামায়াতে যাবে না বিএনপিতে যাবে? নাকি যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল একসময়, কোনো দলই নির্বাচনে যখন যাচ্ছিল না, তখন জাতীয় পার্টি কিন্তু আহ, তাদেরকে রক্ষা তাদেরকে করছে। রক্ষা করেছে। হুম। একরকম যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে, সেটা দেখানোর জন্য জাতীয় পার্টিকে কনভিন্স করা কিংবা জাতীয় পার্টি সেটাকে সহযোগিতা করা, সেই জায়গাতে জাতীয় পার্টি ছিল। যে কারণে আসলে ওই আহ, আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির বাক্সে যেতেও পারে, যেতেও এরকম পারে, আসলে একটা যেতেও পারে। শঙ্কা থাকে। একটু আমি সাপ্লিমেন্ট করতে চাই, সেটি হচ্ছে যে এই যে সময় আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসময়, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য কিন্তু একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর কাউকে চোখে পড়ে না। এবং আপনি দেখবেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, উনি আওয়ামী লীগের যাতে নির্বাচনে তাদেরকে সুযোগ দেওয়া হয় সেটির জন্য কিন্তু উনি একাধিকবার বক্তব্য দিয়েছেন এবং খুব দুঃসাহসিক ভাবেই দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিছুটা আমার কাছে মনে হয় Sympathy পাবে। সিম্প্যাথি পেতে পারে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকটা আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে দু একটা বেশ কিছু আসনে জাতীয় পার্টি বেরিয়ে আসার সম্ভাবনা আমি দেখেছি। যে মহিবুল্লাহ মহিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার যাব একটু কুষ্টিয়া, খুলনা বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ জেলা। এখানে 4টা সংসদীয় আসন আছে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হাসান আলী ভাই। হাসান আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, কুষ্টিয়ার নির্বাচনের হালচাল যদি আমাদেরকে একটু জানান। 4টা সংসদীয় আসনে কোন আসনে কে কোন দল এগিয়ে আছে বা কোন প্রার্থী এগিয়ে আছে, যদি একটু সমীকরণটা আমাদেরকে বলেন। আপনার বিশেষ করে সংসদীয় আসন 76, 77 এবং 78, 4টা আসন। 1, 2, 3, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া সদর, কুমারখালী, খুরশা, 4টা আসন। তো এখানে এবার নতুন ভোটার সংযোজন সহ সর্বশেষ ভোটার সংখ্যা প্রায় 17 লাখের উপরে। এইবার আসলে যেটা হয়েছে যে কুষ্টিয়া এখানে নির্বাচনী হালচাল বলতে প্রার্থীরা তাদের মতো করে ভোটারদের কাছে যাচ্ছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে অন্যান্য বারের যেভাবে মানে ভোট আসবে বা নির্বাচনী একটা আবহে একটা উৎসব মুখর পরিস্থিতি লক্ষ্য করা যেত, এবার সেই উৎসব মুখর পরিস্থিতি নেই। প্রার্থীরা তাদের মতো করে ছোট ছোট কর্মসূচি নিয়ে বিভিন্ন ইউনিয়ন নিয়ে এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যাচ্ছেন। আবার অন্যদিকে আপনার এবার তো যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী পোস্টারের মতো ইয়েও নাই, জঞ্জালও নাই, ফলে অনেকটা পরিচ্ছন্নতা এবং নিরুত্তাপ নিঃশব্দের মধ্য দিয়ে এখানে দিয়ে যাচ্ছে, নির্বাচনী আবহাওয়া চলছে। তবে এর মাঝে দিয়ে প্রতিদিনই বিকেল বেলা দুপুরের পর থেকে প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে বসছে। এখন কথা হলো যে কুষ্টিয়া আসলে বিএনপির ঘাঁটি, এটা যেমন ঠিক, আবার এখানে এইবার লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যকার যে আন্তঃকন্দলের কারণে সাংগঠনিক ক্রাইসিস ছিল। শুরু থেকে 5 তারিখের পর থেকে তাদের সাংগঠনিক ক্রাইসিস ছিল, নিজেদের মধ্যে নমিনেশন মনোনয়ন নেওয়ার আগ পর্যন্ত এই গুরুত্বটা বেশ বেশ দৃশ্যতেই লক্ষ্য করা গেছে। মনোনয়ন দেওয়ার পরে আলটিমেটলি এই সম্প্রতি
প্রতীক বরাদ্দের পর থেকে এখন অনেকটাই তারা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দূর করে দূরত্ব ঘুচিয়ে এখন দেখা যাচ্ছে যে তারা ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সাংগঠনিক ভাবে আসলে দীর্ঘদিন ধরে মানে 5 আগস্টের পরে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভাবে একেবারেই মানে দুর্বল থাকছিল। সেই সুযোগ থেকে আবার মানে এখানে জামাত তারা তাদের সাংগঠনিক মানে কর্মকাণ্ডকে বেশ বলা যায় যে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। নারী ভোটারদের মধ্যে একটা মানে জামাতের ভোটের একটা সংখ্যাধিক্য ঘটেছে এটা বলা যায়। তো সেই ক্ষেত্রে কুষ্টিয়াতে অন্যান্য পদের ক্যান্ডিডেট আছে, ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, দুইটা আসনে মধ্যে একটা ক্যান্ডিডেট আছে, তারপরে বাসদের ক্যান্ডিডেট আছে কুষ্টিয়া সদরে। তারপরেও বহু প্রতিদ্বন্দ্বিতা হবে আছে জামাত এবং বিএনপির মধ্যে দিয়ে। তো এর মাঝে দিয়ে কুষ্টিয়া 1-এ জামাতের প্রার্থী আছে, মূল প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী বিএনপি হিসাবে। তবে কুষ্টিয়া 1 দৌলতপুর 1 আসনে বিএনপির আবার বিদ্রোহী একজন ক্যান্ডিডেট উনি নির্বাচন করতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং এই কারণে ওইখানে আসলে সিটটা জন্য নিশ্চিত করাটা অনেকটাই জটিলতার মুখে পড়ে গেছে। যদিও বা জানি না সর্বশেষ আসলে যাবে জামাত, বলছিলাম যে জামাত সাংগঠনিক ভাবে তো অনেকটাই উঁচিয়ে দিতে সক্ষম হয়েছে 5 তারিখের পরে। সে জায়গায় একটা ঘাটতি বিএনপি হয়ে সাংগঠনিক সেই সুযোগটার ফলে জামাত সেই সুযোগটা পাওয়ার ফলে আসলে ওরা অনেকটাই প্রতিযোগিতাপূর্ণ অবস্থা তৈরি করতে সক্ষম হয়। কুষ্টিয়া 2 এখানে আপনার ভেড়ামারা মিরপুর, এটা কুষ্টিয়া 2 সংসদীয় আসন 76। এইখানে আপনার প্রায় 4 লাখ ভোটার। ভেড়ামারা এবং মিরপুরে তো বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিল প্রায় 4 জন হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিল, এবং তারা মানে মনোনয়ন হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা অনেকটাই বলা যায় যে একে অন্যের বিরুদ্ধে বিষোদাগারে রয়েছে। তবে সেই জায়গাটি এবং মনোনয়ন হওয়ার পরে তারা নিজেরা দূরত্ব কমিয়ে নিয়ে আসছে। গতকালকেও যেমন একটা উন্নতি আরেকটা ব্যারিস্টার রাগিব গ্রুপ ওখান থেকে বিএনপির প্রার্থী। এখন বিএনপির নেতারা কি সবাই তার পক্ষে কাজ করছে? বিএনপির গ্রুপ ব্যারিস্টার রাগিব গ্রুপ বিএনপির প্রার্থী, তার পক্ষে কি বিএনপির অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা কি আছেন, কাজ করছেন? গতকালকে সেটা অনেক তারা কনফার্ম করছে। ওইখানে আবার জাতীয় পার্টির একটা প্রার্থী ছিলেন, জাতীয় পার্টি জাফর গ্রুপ, তো উনি পূর্বে নির্বাচনও করেছেন। জাতীয় পার্টির একটা নিজস্ব ভোট আছে প্রায় 40,000 মতো। তো সেইটা গতকালকে তারা আনুষ্ঠানিক ভাবে খালেদা জিয়ার দোয়া মাহফিলের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছেন এবং তাদের শীষের নির্বাচন করবে বলে তারা কমিটমেন্ট করেছে। এর ফলে এই 2 আসনটা বেশ ঝুঁকিপূর্ণ থাকলেও মনে হচ্ছে যে এটা তারা দূরত্ব ঘোষণার মধ্য দিয়ে এগিয়ে যাবে। তো ফলে মানে 2 আসনও বিএনপি হয়তো মানে বেশ প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতি ফেস করেই নিশ্চিত করতে হবে। তো সেইভাবেই তারা এগিয়ে যাচ্ছে এবং জামাত ভোটারদের কাছে যাচ্ছে। পাশাপাশি বিএনপি এবং বিএনপি সহ নির্বাচনী জোট রয়েছে জাতীয় পার্টির সাথে, তারাও যাচ্ছে। তবে যে ক্যান্ডিডেটরা মনোনয়ন প্রত্যাশীর প্রতিযোগিতায় ছিল তাদের সবাইকে কিন্তু মাঠে ওরকম সক্রিয় দেখা যাচ্ছে না। কুষ্টিয়া 3 সদর আসনে জামাতের প্রার্থী হচ্ছে আলোচিত চরিত্র আমির হামজা, মুফতি আমির হামজা, যিনি সারা দেশব্যাপী আলোচিত, নানা সময় নানা কথা বলে উনি আলোচনায় থাকেন। তার সঙ্গে বিএনপির প্রার্থী হচ্ছে জাকির হোসেন সরকার। এই আসনে আসলে কে এগিয়ে আছে, কোন প্রার্থী এগিয়ে আছে?
কুষ্টিয়া সদরে কিন্তু আসলে এখানেও কম্পিটিশন হবে জামাতের সাথে। ওই যে বললাম নারী ভোটারদের বিশেষ করে মানে তারা ওই জামাত মানে সাংগঠনিক কাজকে একটু এগিয়ে নিয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে নারী ভোটারদের মাঝে যে তারা যে মানে অ্যাডভান্সটা তৈরি করেছে সেই অ্যাডভান্সটার ফলে কুষ্টিয়ার ৩ সদর আসন এখানেও বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। নারী জি, আর কুষ্টিয়া 4 কি অবস্থা? তো সেই জন্য আমির হামজার অবস্থা কিন্তু এখানে একেবারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোন সুযোগ নেই। আমির হামজা যদিও বা নানান কথাবার্তা বা ঘটনার মধ্য দিয়ে ব্যাপক আলোচিত ব্যক্তি সারা দেশ ব্যাপী হয়েছে, সর্বশেষ তো কিন্তু তার কিন্তু মাঝে সে নির্বাচনী মাঠ থেকে অনেকটা গা দেখা দিয়েছিল এরকম ঘটনাও ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আবার ইতিমধ্যেই আপনার কুষ্টিয়া জেলা জামাতের আমি এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা করার সময় আবার সে মারা গেছে, এটা আবার সিম্পেথি তৈরি করছে, এটা আবার ভোটারদের মাঝে একটা সিম্পেথি তৈরি করছে। ফলে মানে আমির হামজা ভোটারদের মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা বিরাজ করবে। কুষ্টিয়া 4 সম্পর্কে একটু ধারণা বলবেন। এখানে তাদের নিজেদের আন্তদলীয় দূরত্ব ছিল। আর এইখানে যে 3বারের এমপি ছিলেন অধ্যক্ষ সোহরাবুদ্দিন, উনি সর্বশেষ গত শুক্রবার থেকে জাকির সরকারের সাথে সমন্বিত ভাবেই একটু তারা নির্বাচনী মাঠে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এর ফলে যে দূরত্বটা দৃশ্যত ছিল সেই দূরত্বটা অনেকটাই নিরসন হয়েছে আপাত দৃষ্টি দেখা যাচ্ছে। ফলে জাকির সরকারের ফিল্ড ভালো বলতেও জাকির সরকারই হবে, তবে মোকাবেলা করেই জাকির সরকারকে। জি, ধন্যবাদ হাসান আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আমরা এবার একটু আসমা তার নূপুরের কাছে যেতে চাচ্ছি। আমাদের দুইজন কুষ্টিয়া প্রতিনিধি এবং মৌলানা প্রতিনিধি জসিমউদ্দিন, ওনারা বলেছেন যে জামাত আসলে নারী ভোটারদেরকে টার্গেট করেছে। আপনি যেহেতু ইসি বুইট কভার করেন, আপনার কাছে কি মনে হয় এবং আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, জামাত কতটা নারীদেরকে আকর্ষণ করতে পেরেছে? আসলে নাবিল ভাই, আগে যেটা ছিল মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে আসলে জামায়াত ক্ষমতায় এলে হয়তো নারীদেরকে বন্দি করে ফেলবে, কিংবা এখনো অনেকের মধ্যে সেরকম একটা ধারণা আছে। কিন্তু জামায়াতের যে কার্যক্রম এখন বর্তমান সময়ে, যে আমাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তাদের কমিটমেন্টের জায়গা, তো ওইসব জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে জামায়াত কিন্তু অনেকটা সরে আসছে ওই নারীদেরকে ঘরবন্দি করে রাখা কিংবা নারীদেরকে পর্দায় থাকতে হবে এরকম যে একটা ব্যাপার, ওই জায়গা থেকে এখন আমার ধারণা জামায়াত ইসলাম অনেকটা সরে এসেছে, যে কারণে আসলে নারী ভোটারদেরকে তারা টার্গেট করে এগিয়ে, আমার ধারণা তারা ভোটারদেরকে টানতেও পারছেন। মানে আমি কুষ্টিয়ায় যখন জামাতের একটা প্রোগ্রাম কভার করতে গেলাম, সেখানে আবরার ফাহাদ স্টেডিয়ামে সেই সমাবেশে নারীদের অংশগ্রহণ দেখে আমি নিজেই আসলে আশ্চর্য হয়ে গেছি। এবং জামাতের আমিরের যে বক্তব্যটা, তার বক্তব্য কিন্তু আগের যে জামাতের বক্তব্য আমরা শুনেছি তার থেকে কিন্তু অনেক জায়গায় অনেকখানি সরে এসেছে। এবং তারা যেটি বারবার বলছে যে অনেকেই এইটার উত্তর, যেটি আসলে নূপুর বলছিল যে তালাবদ্ধ করে রাখবে নারীদেরকে, এইটার উত্তর দিতে গিয়ে জামাতের আমির যেটি স্পষ্টই বলেছেন যে এত নারীকে বন্দি করে রাখার মতো রাখতে যেই পরিমাণ তালা প্রয়োজন, এত তালা কেনার পয়সা জামাতের হাতে নেই। সুতরাং আমরা এই নারীদেরকে তালাবদ্ধ করে রাখার যে প্রচারণা, এটি আসলে মিথ্যা, বরং তাদেরকে মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করবেন। এটি তিনি প্রত্যেকটা সমাবেশেই এই কথাগুলো বলেছেন। এবং নারীরা, তাদের নারী কর্মীরা ভোট চাইতে গিয়ে কিছু কিছু জায়গায় নাজেহাল হয়েছে, সেটিও তিনি স্ট্রংলি প্রোটেস্ট করেছেন, যে যাতে ফার্দার ভবিষ্যতে আমাদের মায়েদের গায়ে কোনো হাত তোলা না হয়, এগুলি বলেছেন। তার মানে বোঝাই যায় যে নারীদেরকে কিছুটা স্বাধীনতা তারা দিতে চান ভবিষ্যতে, যদি বাংলাদেশে পলিটিক্স করতে চান সেক্ষেত্রে। জি, ধন্যবাদ মহিবুল। এবার আমরা যাবো একটু ঝিনাইদহ
থেকে আমাদের সহকর্মী মাখন যুক্ত আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, নাবিল ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার জেলায় 4টি সংসদীয় আসন আছে, ওখানে আসলে ভোটের হিসাবটা কেমন, ভোটের সমীকরণটা কেমন? বিএনপি, জামাত নাকি জি অন্য নাবিল ভাই, কোনো আমাদের দলই আছে কে? সংক্ষেপে বলুন। জি আমাদের মূলত প্রতিদ্বন্দ্বিতাদের 4টি আসন আছে, সেখানে বিএনপি এবং জামাতের সাথেই মূল প্রতিযোগিতা হবে। আমাদের ঝিনাইদহ 1-এ বিএনপির প্রার্থী আছে সাবেক অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। মূলত 16 কুপার যে আসনটা, এই আসনটায় জামাত কখনোই ভালো করতে পারে নাই। এখানে আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার এখান থেকে নির্বাচিত হয়েছে। তো সেই কারণে ঝিনাইদহের একটি মাত্র আসনে এখন নির্ভর ভোটের যারা ভোটার আছে তাদের থেকে যেটা বুঝতে পারছি যে এখানে অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবই হয়তো জিতবেন অনেক ভোটের ব্যবধানেই। কারণ গত 5 তারিখের পরে উনি অ্যাটর্নি জেনারেল থাকাকালীন সময়ে ইতিমধ্যে এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন করেছেন এবং বিজ্ঞ আইনজীবী হিসেবে ওনার একটি সুনাম আছে, সেই কারণে ওনার অবস্থানটা খুবই ভালো। আর ঝিনাইদহের 2 আসন যেটা যে সদর আসন, এখানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, যিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির মধ্য দিয়ে আসছেন। এখানে উনি একবার হরিণাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান হয়েছেন, দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি এখানে আমার 2টা উপজেলা নিয়ে এই আসনটা, ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড উপজেলা, 2টা পৌরসভা, 21টা ইউনিয়ন, ভোটার সংখ্যা 5 লাখের উপরে। এখানে ঝিনাইদহ সদরের 17টি আসনের মধ্যে 13টি আসন ঝিনাইদহ নির্বাচন এলাকার মধ্যে, বাকি 4টে ঝিনাইদহ 4। তো এই 13টি আসনের ভিতরে আমরা অতীতে দেখা যাচ্ছে যে পশ্চিম অঞ্চলের 3টা আসনে এখানে জামাতের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পাশাপাশি হরিণাকুণ্ড উপজেলায় জামাতের উপজেলা চেয়ারম্যান একবার নির্বাচিত হয়েছে। এখানে শহর দিয়ে জামাতের ভোটার সংখ্যাও ভালো। এখানে প্রতিযোগিতা হবে, কারণ নতুন টোটাল জেলায় প্রায় 91,000 নতুন ভোটার, পাশাপাশি মহিলা ভোটারের উপর নির্ভর করছে এই বিষয়টা। কারণ মহিলা ভোটারের প্রেডিকশনটা আসলে বোঝা যাচ্ছে না কি পর্যায়ে যাবে। তবে সারা দেশের মতোই জামাত ইসলাম মহিলা ভোটার প্রচারের ক্ষেত্রে এখানেও এগিয়ে আছে। তো সর্বোপরি আবার পাশাপাশি আওয়ামী লীগ যেখানে যখন এখানে কোনো প্রার্থী নাই, আওয়ামী লীগের একটি ভোট এখানে প্রভাব ফেলবে। পাশাপাশি প্রায় 57,000, এই 2 আসনে 57,000 হিন্দু ভোটার রয়েছে, সেই ভোটগুলো যে বাক্সে যাবে। তবে একটা প্রতিযোগিতাপূর্ণ ভোটার থাকতে সক্ষম হয়, জামাত ইসলাম যাবে। তবে বেশিরভাগই আমাদের ভোটাররা বিএনপি কে আগিয়ে রাখছে, কারণ এখানে বিএনপির একাধিকবার বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে। এখানে জামাত ইসলাম কখনো জিততে পারে নাই। ঝিনাইদহ 2 আর ঝিনাইদহ 3 মহেশপুর উপজেলা এবং কোটচাঁদপুর উপজেলা নিয়ে, এটাও 2টা উপজেলা নিয়ে গঠিত। তো সেখানে বিএনপি প্রার্থী সাবেক এমপি সাহেবের পুত্র মেহেদী হাসান রনি এবং জামাত ইসলামের উনি খুব অধ্যাপক মতিউর রহমান, যিনি এর আগে শহীদুল ইসলাম মাস্টারের সাথে 2বার প্রতিযোগিতা করে হেরেছেন, কিন্তু ওখানে অত্যন্ত উনি জনপ্রিয় মানুষ। জামাত ইসলামের সাংগঠনিক কার্যক্রম ওখানে অনেক বেশি। তো ভোটাররা হয়তো আশা করছে এখানে জামাত ইসলাম হয়তো ভোটের আগিয়ে যাবে। আর ঝিনাইদহ 4-এ আছে ত্রিমুখী লড়াই হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে আপনারা জেনেছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উনি ছিলেন। বিএনপি প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন রাশেদ গণ খান। অধিকার পরিষদের রাশেদ খান, যিনি ঝিনাইদহ 2 থেকে নমিনেশন ভোট করার জন্য প্রচারণায় ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে উনি বিএনপিতে যোগদান করে ঝিনাইদহ কালীগঞ্জ, যেটা ঝিনাইদহ 4 আসনে, ওখানে ধানের শেষ নমিনেশন নিয়ে ভোট করছে। এখানে আগে থেকেই বিএনপির 2টা শক্তিশালী গ্রুপ ছিল, একটি সাইফুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি। উনি 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে ভালো ভোট পেয়েছিলেন। পাশাপাশি আব্দুল হামিদ,
যিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এই দুইটা শক্তিশালী গ্রুপ ছিল। তো যখন রাশেদকে মনোনয়ন দেওয়া হয় তখন সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হয়েছেন, আব্দুল হামিদ প্রার্থী না হলেও প্রথম দিকে রাশেদের পক্ষে উনি মাঠে নামেননি। তারপরে কিছুদিন পরে রাশেদের পক্ষে উনি এখন নেমেছে। সেই কারণে ধানের শীষের একটু পালে বাতাস লেগেছে। তবে জামাত ইসলামও এখানে ভালো আলাপ আলোচনায় আছে। ভোটাররা আবু তালিব ভাবছে সম্ভবত যে জামাতের ত্রিভুজে একটা প্রার্থী আবু লড়াই হবে। তালিব। জি, জামাতের প্রার্থী আবু তালিব, জামাতের প্রার্থী আবু তালিব। এখন এখানে একটা ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটাররা এখানে আসলে কোনো প্রেডিকশন এখনো পর্যন্ত মানে সম্ভাব্য কে জয়ী হতে যাচ্ছে এই বিষয়ে কোনো ধারণা দিতে পারছে না। ধন্যবাদ মাখন আপনাকে, আপনি অনেক ধন্যবাদ মাখন আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আবার প্রয়োজন হলে আপনাকে আমরা যুক্ত করব। ভালো থাকবেন। আচ্ছা মহিবুল্লাহ, আপনি তো ধন্যবাদ। খুলনা বিভাগের প্রায় 10টা জেলার মধ্যে 8টা জেলায় গিয়েছেন। তা আপনার কাছে কি মনে হয় খুলনার যে 36টা আসন এর মধ্যে জামাত কতটাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা জিততে পারে, এরকম কোনো? আমাকে যদি একেবারে সরাসরি আমি যদি উত্তর দেই, তাহলে 7 থেকে 8টা আসন এই পুরো খুলনা বিভাগের 36টা আসনে জামাত পেতে পারে। তবে এটির কিছুটা ব্যত্যয় হতে পারে। এটি আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের ভোট আসলে কোন দিকে যায়। আওয়ামী লীগ যদি একচেটিয়া বিএনপিকে ভোট দেয় তাহলে আমার মনে হয় 2-1টা আসন ছাড়া বাকি আসন পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এমনকি জামাত অধ্যুষিত এলাকায়ও জামাতের সব মানে আসন হারানোর সম্ভাবনা আছে। তবে আমরা যেটি দেখেছি, আপনি কুষ্টিয়ার যে আসনের কথা বলছিলেন, কুষ্টিয়া সদর আসন, মুফতি আমির হামজা, এই আমির হামজার আসনটা, আমির হামজাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা যেটাই থাকুক, তার বেশ একটা মানে কর্মী বাহিনী ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, মানে শুভাকাঙ্ক্ষী বলেন, সমর্থক বলেন, এবং সেটি আমরা দেখেছি। এবং কুষ্টিয়ায় যে তার যে সমর্থকরা আরো বেশ আগের থেকেই, বিশেষ করে নারী কর্মীরা, তারা কিন্তু চষে বেড়াচ্ছে, যেটি অন্য কোনো দল এইভাবে চষে বেড়াতে পারেনি, যেটি কুষ্টিয়ায় আমরা দেখেছি। তো তারপরেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটায়। একেবারে খুব সহজে বেরিয়ে আসবে আমির হামজা, এটি এখনই নিশ্চিত করে বলা যায় না। তো সব মিলিয়ে যদি এখন পর্যন্ত যেটি আমার অবজারভেশন, 7 থেকে 8টি আসন এই অঞ্চলে জামাত পেতে পারে। আসমা আক্তার নূপুর, আপনার কাছে কি মনে হয়? আমি আসলে স্পেসিফিক ভাইয়ের মতো কতটা আসন সেটা বলতে পারবো না, যেহেতু ভাই ওখানে গিয়েছিলেন, ওখানকার যারা ভোটার তাদের সাথে সে মিশেছেন, আমার সেই সুযোগ হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অংশগ্রহণ ওখানে থাকবে খুলনা বিভাগের মধ্যে। এর মধ্যে জামায়াত এবং বিএনপি কে কয়টা আসন পাবে সেটা আসলে বলা মুশকিল। তবে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই দুই দলের মধ্যে থাকবে। আচ্ছা, ধন্যবাদ আসমা আক্তার নূপুর, আপনার চমৎকার বিশ্লেষণ শুনলাম। আমরা একটু আবার খুলনায় ফিরে যাব। আতিয়ার পারভেজ, আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার। আচ্ছা, আপনি শেষ কথা 30 সেকেন্ডের মধ্যে বলবেন। খুব সংক্ষেপে বলছি, আসলে এক ধরনের প্রেডিকশন মোহিত ভাই যেটি বলছিলেন, আমরা দেখেছি 91 নির্বাচনে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করে সেখানে 6টি আসন পেয়েছিল, এবং 2001 নির্বাচনে যৌথভাবে নির্বাচন করে, অর্থাৎ 4 দলীয় জোটের সাথে নির্বাচন করে 60টি আসন লাভ করেছিল খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে। তো আমি সংক্ষেপে বিএনপি এবং জাতীয় জামাত ইসলামের সাংগঠনিক শক্তির বিষয়টি বলতে চাচ্ছি। খুলনার সামগ্রিকভাবে যে 36টি আসন রয়েছে, 36টি আসনে খুলনা বিভাগের 36টি আসনের সাংগঠনিক অবস্থা যদি আমরা ধরি, সেটি হচ্ছে সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হওয়ার কারণে খুলনায় কিন্তু আসলে সাংগঠনিকভাবে যে কোনো সময়ের তুলনায় খুব শক্তিশালী অবস্থানে রয়েছে জামাত ইসলাম। এই কারণেই কিন্তু তারা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এবং কুষ্টিয়ার কিছু আসনে তাদের অবস্থান আগেও ছিল, কিন্তু এবার একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে। তাদের দুর্বল যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়া, এনসিপি নেতা কিছু আসনে এখনো প্রার্থী থাকা, এবং হিন্দু প্রার্থী যাকে করেছে তিনি সামগ্রিকভাবে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না এমন প্রার্থীকে প্রার্থী করার কারণে
তাদের কিন্তু এক ধরনের দুর্বল অবস্থান রয়েছে। অপরদিকে বিএনপির যে দুর্বলতা রয়েছে সেখানে হচ্ছে বিএনপির খুলনা বিভাগে যে সাংগঠনিক শক্তি সেটি কিন্তু অন্য যে কোনো সময় তুলনায় একটু দুর্বল মনে হচ্ছে, কারণ এর আগে যতগুলি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি বিএনপির একজন শক্তিশালী অভিভাবক ছিল। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান, সাবেক স্পিকার অ্যাডভোকেট রাজ্জাক আলী এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মতো যে বড় মাপের নেতা, সেটি কিন্তু এই মুহূর্তে এই খুলনা বিভাগে অনুপস্থিত রয়েছে। বিশেষ করে খুলনায় শক্তিশালী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেই পদটি কিন্তু স্থগিত করা হয়েছে। তিনি দলীয় প্রার্থী হলো, তাকে কিন্তু সেই পদটি এখনো ফেরত দেওয়া হয়নি। সামগ্রিকভাবে সাংগঠনিক যে সামষ্টিক যে শক্তি, সেই শক্তির সবটুকু কিন্তু তিনি পাচ্ছেন না। সার্বিকভাবে বললে বিএনপি কিন্তু এখানে এক ধরনের দুর্বল অবস্থায় রয়েছে। যদি ভালো দিক বলা হয় তাহলে দেখা যাবে বিএনপির অধিকাংশ আসলে কিন্তু বেশ শক্তিশালী প্রার্থী দিয়েছে। এটি কিন্তু বিএনপির একটি ভালো দিক। আর ফ্যাক্টর যদি বলা হয়, যেটি নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, বিশেষ করে আওয়ামী লীগ এবং হিন্দু ভোটের যে এক ধরনের টানাটানি, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটের মধ্যে মতুয়া সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে সেটির পরে নির্ভর করবে অধিকাংশ আসনের জয় পরাজয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এর বাইরে দুটি বিষয় আমি বলতে চাই। একটি হচ্ছে প্রশাসনিক যে বিষয়টি, আমরা লক্ষ্য করেছি যে খুলনা বিভাগে অধিকাংশ প্রশাসনিক জায়গায় জামাত ইসলামের এক ধরনের প্রভাব বলায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেটি কিন্তু যে জায়গাটিতে বিএনপি কিন্তু সেই শক্তিশালী সেই অবস্থানটি আমরা লক্ষ্য করিনি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে লুট হওয়া যে অস্ত্র এবং আন্ডারওয়ার্ল্ড চরমপন্থী যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে, এই বিষয়গুলি কিন্তু আগামী ভোটে এক ধরনের প্রভাব ফেলতে পারে, সেটি কিন্তু মনে করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা প্রার্থী এবং সাধারণ যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলে তাদের যে প্রত্যাশা, তারা মনে করেন যে এই জায়গাগুলি যদি ঠিকভাবে পরিচালিত করতে হয় তাহলে ভোটের আগে একটি বড় ধরনের সাঁড়াশি অভিযান সেটি চালানোর দরকার, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং চরমপন্থী নিয়ন্ত্রণের জন্য। এটি তারা প্রত্যাশা করছে, এবং বিশেষ করে আমাদের এই খুলনা বিভাগে হেলিকপ্টার এর ব্যবস্থা করা দরকার, যাতে কোনো কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে এক ধরনের ধন্যবাদ পদক্ষেপ আতিয়ার পারভেজ, নেওয়া যায়। আপনাকে এবার এটি থামাতে আসলে চাচ্ছি। ধন্যবাদ। প্রার্থী এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। পুরো বিষয়টিতে হা এবং না ভোটের বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতে পারিনি। আমরা ওই বিষয়ে আরেকদিন মূলত যেটি কথা বলবো। দেখেছি একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে এখানে বিশেষ করে আওয়ামী লীগ এবং অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলে, পাশাপাশি জাতীয় পার্টির যে ভোটার রয়েছে তারা কিন্তু না ভোট নিয়ে কাজ করছে। হ্যাঁ ভোট নিয়ে আমরা শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি কে মাঠে দিচ্ছি। সার্বিক বিবেচনায় খুলনা 36টি আসনের মধ্যে শুধুমাত্র খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং যশোর, কুষ্টিয়াতে জামাত ইসলামের একটি শক্ত অবস্থান রয়েছে, কিন্তু অন্য জেলাগুলিতে তাদের সেই শক্ত অবস্থান কিন্তু আমরা দেখছি না। ধন্যবাদ আতিয়ার পারভেজ। এবং এছাড়া আমাদের যেসব সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন, এর মধ্যে আমাদের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা কি দেখা যায় এখন? ঝিনাইদহ, কুষ্টিয়া প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব এবং সিনিয়র রিপোর্টার আসমা আক্তার নূপুর, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার অন্য কোনো বিভাগে ভোটের সমীকরণ মেলাতে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।